রাজনীতি আমাদের জীবনেরই একটি অংশ, তাই কোনো সম্পর্কই এর প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়। সংসারও এক ধরনের রাজনীতি, তবে ব্যক্তি জীবনের কিছু অনুভূতি, কিছু গল্প আলাদা রাখতেই চাই আমরা। নীতি নির্ধারকদেরও থাকে ব্যক্তিগত এক জগৎ, যেখানে লুকিয়ে থাকে অনেক অজানা গল্প। সেই গল্পগুলোই আমরা জানবার চেষ্টা করব। আজকে আমাদের সাথে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন রাজনীতির বাইরে অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন খুব পরিচিত মুখ, পরিবেশ নিয়ে যিনি অনেক দিন ধরে কাজ করছেন, এখন নতুন দায়িত্ব পরিবেশ উপদেষ্টা হয়েছেন তিনি। আমাদের সাথে আছেন সৈয়দা রেজওয়ানা হাসান। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ঈদ মোবারক। কেমন আছেন আপনি? জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে পেয়ে তো খুবই ভালো আছি। আপা, যেটি জানতে চাই যে আগে থেকেই আপনি অনেক ব্যস্ত সময় কাটান, কিন্তু এখন নতুন করে নতুন দায়িত্ব যুক্ত হয়েছে। এই যে জনসম্পৃক্তি বেড়েছে, জনগণকে সময় দেয়া এবং পরিবারকে সময় দেয়া, ঈদের দিনটা বিশেষ করে, এটা কিভাবে ব্যালেন্স করেন? আসলে একটা জীবনের স্টাইলে আমি অভ্যস্ত হয়ে গেছি। কতগুলো কাজ এখন আর আমার কাছে আসে না, যেগুলো স্বাভাবিক সময় হয়তো আমার কাছে আসা উচিত ছিল। ব্যালেন্স করি মানে হচ্ছে ঈদের দিনটাই এমন একটা দিন, দুটো ঈদের 2 দিনে সাধারণত কোনো মিটিং থাকে না। তাছাড়া ঈদের আগের দিন বলেন, ঈদের পরের দিন বলেন, মিটিং থাকে। আর আজকাল এই করোনার পরে অনলাইন হয়ে যাওয়াতে অনেক সময় দেখা যায় আমেরিকার একটা মিটিংয়ে যুক্ত হতে হচ্ছে, বাংলাদেশ সময় হয়তো রাত 2টার সময় যুক্ত হতে হচ্ছে। অনলাইন হয়ে যাওয়ার কারণে আপনি আর না বলতে পারেন না। কিন্তু ঈদের দিনগুলো না আসলে সকলেই ছুটিতে থাকে, ফলে ওই ঈদের দিনের কয়েকটা দিনই আমার মনে হয় যে জীবনের ছুটি বলতে যা বুঝায় তা পাই। তো সেটা পুরোটাই পরিবারকে দেওয়ার চেষ্টা করি। আগে যখন ছোট ছিলাম তখন বিভিন্ন বাসায় বাসায় ঘুরে বেড়াতে যেতে ভালো লাগতো, কিন্তু এখন মনে হয় যে এইটুকুন সময় নিজের মতন করে একটু বিশ্রাম নেই। ঈদের পরদিন বাসায় সব আত্মীয় স্বজনকে একটু দাওয়াত দেওয়া যায় কিনা, সবসময় আমরা এটা করার চেষ্টা করি। হয় আমরা যাই একটা ফ্যামিলি গ্যাদারিংয়ে বা আমরা দাওয়াত দিই। এবার ভাবছি যে বলবো যে আপনারাই দাওয়াত দেন, কারণ নিজের অনেক ক্লান্ত লাগে। আচ্ছা, এই যে আপনি যেটি বললেন যে ছোটবেলায় অনেকের বাসায় যেতে ভালো লাগতো, অনেক কিছু ভালো লাগতো যেটা এখন আর ভালো লাগে না, সেটি জানতে চাই যে শিশু থেকে আমরা বড় হই এখন এই পর্যায়ে, এই যে পুরো জার্নিটা আপনি মিস করেন ছোটবেলার কোনো কিছু? হ্যাঁ, ছোটবেলার না এক ধরনের নিরাপত্তা বোধ ছিল। আর যখন ছোট ছিলাম তখন শুধু ভাবতাম যে বড় হব কখন, কেউ আর শাসন করতে পারবে না, নিজের মতো নিজের জীবন চালাবো। আর এখন জীবনের এই পর্যায়ে এসে মনে হয় আগের দিনগুলোই ভালো ছিল। তখন তো দায়িত্ববোধটা এই পর্যায়ে ছিল না। আমরা যখন বড় হয়েছি তখন কিন্তু সত্যিকার অর্থে নেইবারহুড বলতে যেটা বোঝায়, আমি ধানমন্ডিতে বড়, তো আমার মনে আছে যে আমার সাথে আমার পাশের বাসার দেয়ালটা ছিল এত উঁচু, এবং দেয়ালটা ডিঙ্গিয়ে পাশের বাসায় চলে যাওয়া কোনো ব্যাপারই ছিল না। আশেপাশের প্রত্যেকটা বাসার ধানমন্ডিতে একতলা দোতলা বাসা ছিল, সবার বাসার সামনে বাগান ছিল। তো ওই যে সবাই মিলে আশেপাশের বাচ্চারা একসাথে মিলে 4-5টা বাসায় যেতাম, ওখানে টাইম স্পেন্ড করতাম ঈদের দিনগুলোতে। তারপরে বিকেলের দিকে সালামি জমে যেত না, ওটা নিয়ে মিরপুর রোড পার হয়ে রাস্তার ওই পাশে দোকানে গিয়ে ইউনিক মার্ট বলে একটা দোকান ছিল, সেখান থেকে আমরা কোক কিনে আনতাম। আচ্ছা, এবং তখন কিন্তু আমরা টাকা জমা দিয়ে কোক আনতাম, কারণ কাচের বোতল তো, সেটা আবার ফেরত দেয়া লাগতো, যেটা আমি এখন আবার ওই যে প্লাস্টিকের জন্য ওটা শুরু করার কথা ভাবছি। ফলে মানে এই যে একটা নিরাপত্তা বোধ আর সকলের খবর রাখাটা, এইটা আমার মনে হয় যে সমাজ থেকে এখন উঠে গেছে। আমি যদি চাইও, আমি এত ব্যস্ত, আমার প্রতিবেশীরা এত ব্যস্ত, এখন আমার নতুন ঠিকানা হয়েছে, আর এখন তো আর বাবার বাড়িতে নেই, তখন দেখি যে এই সংযোগটা সমাজ থেকে চলে গেছে। মানে আমরা স্কুল থেকে এসেও কখনো একা ছিলাম না। এক হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি, 2 হচ্ছে বাবা রাজনীতিবিদ, সবসময় বাসায় মানুষ, 3 হচ্ছে আশেপাশের বাসায় সবাই আমাদের বন্ধু ছিল। যে সামাজিক বন্ধনটা, এইটা আমি মনে করি যে এটা আমি অনেকটা মিস করি। আরেকটা হচ্ছে নির্ভয়। তখন মনে হতো যে বড় হব, নিজের ইচ্ছা মতন জামা পরবো, আম্মার ইচ্ছা মতন পরতে হবে না, কিন্তু এখন মনে হচ্ছে আগের দিনটাই ভালো ছিল। ছোটবেলায় আসলে কি হতে চেয়েছিলেন? ওরকম করে কিছু ভাবিনি। মানে এমন কি যে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে, যেমন অনেকের মনে হয় না যে আচ্ছা ক্লাস 6-এ যখন তখন একটা ভাবে, আবার ক্লাস 10-এ যে আরেকটা ভাবলো, এরকম মানে ফ্ল্যাকচুয়েট করতো কিনা? দেখেন, আপনাদের জেনারেশন বা আপনাদের পরের জেনারেশনের সাথে আমাদের জেনারেশনের অনেক তফাৎ। আমাদেরকে কমন 2টা প্রশ্ন করা হতো ক্লাস 9-এ যখন উঠতাম।
সায়েন্সে পড়ো না আর্টসে পড়ো, যেন আর্টসে যারা পড়ে তারা আসলে জীবনে ভালো কিছু করতে করতেই পারবে না বা পারবে না। ভালো স্টুডেন্টদের তালিকার মধ্যে তারা পড়ে না। আরেকটা খুব কমন প্রশ্ন ছিল, কি হতে চাও, ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার? এখন আমার ছেলে মেয়েরা যে সমস্ত সাবজেক্টে পড়ে বা পড়তে চায়, ওগুলো সাবজেক্টের নামই তো আমি শুনিনি। ওরকম কিছু চিন্তা ছিল না, তবে ছোটবেলার থেকে আমার যে স্বভাবটা ছিল, আমার বড় হয়েও একই স্বভাবটা আছে। যেমন আমি স্পষ্টবাদী, যেমন আমি অনেকের সাথে মিশতে পছন্দ করি, যেমন আমি একা থাকা পছন্দ করি না, মানে আমি সবার মধ্যে থাকতে সবসময় পছন্দ করি, নিজের একটু সময় মাঝে মাঝে চাই, এটা যে চাই না তা না। ফলে কি হতে চেয়েছিলাম, সকলের সাথে সম্পৃক্ত থাকতে চেয়েছিলাম। আইনজীবী হব, প্রশাসক হব, এরকম কিছু চাইনি। তবে খুব স্বপ্ন ছিল বিদেশে লেখাপড়া করতে যাওয়ার, সেটা বাস্তবায়িত হয়নি, কারণ আমার বাবার টাকা ছিল না অত। কবে মনে হলো যে আইন নিয়ে আমি পড়বো? আমার আব্বা যখন বললো যে তুমি ল পড়ো, লতে পড়লে ভালো করবে, আমি চেয়েছিলাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ভর্তিও হয়েছিলাম, কিন্তু আব্বা বললো যে না, ল পড়ো। আমার আব্বা নিজেও লয়ার ছিলেন, তো তখন আমি ডিসাইড করলাম ঠিক আছে ল পড়বো, কিন্তু এনভায়রনমেন্টের লয়ার হব বা পরিবেশ আইনবিদ হব এটা জীবনেও ভাবিনি। আর যখন লতে অনার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, মাস্টার্স করেছি, তখন পরিবেশ আইন আমাদের সময় সাবজেক্টই ছিল না। তো ল পড়বো এটা ভাবিনি, কিন্তু যখন ল পড়লাম তখন আমি এটা পুরোপুরি উপভোগ করেছি। আর যখন পরিবেশ আইনটা নিয়ে কাজ করা শুরু করলাম, তখন মনে হলো এটাই আমার বিষয়। তার আগে যখন আপনি অনার্সে ভর্তি হলেন, তখন আপনি লোক প্রশাসন নিয়ে পড়তে চেয়েছিলেন, সেটা তো নিজের ইচ্ছে। একদম নিজের ইচ্ছে। তখন আমাদের সময় কিছু কিছু টপিক ছিল, যেমন ইন্টারন্যাশনাল রিলেশনস, জার্নালিজম, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ল। আমরা যারা প্রথম সারির সাবজেক্ট বলতে সেগুলোই বোঝাতো। এবং সেই জন্য আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন চেয়েছিলাম, আমি ওটা পেয়ে গেছি, কাজে আমি ওটাই চেয়েছিলাম। কিন্তু আমার আব্বা বলল যে ল পড়ো, কারণ তুমি ল পড়লেও অ্যাডমিনিস্ট্রেটর হতে পারবে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন পড়লে আর তুমি লয়ার হতে পারবে না, সিন্স ইটস টেকনিক্যাল, তুমি ল পড়ো। আচ্ছা, এখন একটু ব্যক্তিগত বিষয়ে আসি, যে ভাইয়ার সাথে প্রথম কোথায় দেখা হলো? তো আমার যখন বয়স 17+, তখন থেকে ওকে চিনি। আচ্ছা, and I'm now 57। সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম পরিচয়। তারপরে বন্ধুত্ব তো ছিল। তারপরে কবে বুঝলেন যে আসলে এটা বন্ধুত্ব না, এর চেয়ে বেশি কিছু? সেকেন্ড ইয়ারে উঠলাম, তখন থেকে মনে হলো যে he'll be a good friend, মানে সবসময় একটা নির্ভরযোগ্য মানুষ। তখন থেকেই বুঝলাম যে ইটস সামথিং মোর দ্যান। আপা, আমরা একটু দেখে আসতে চাই, আপনার খুবই কাছের একজন মানুষ আপনার সম্পর্কে কিছু কথা বলেছেন, সেটা আমরা একসাথে দেখে আসি। ইউনিভার্সিটিতে আমরা যখন একসাথে পড়াশোনা করি, তখন আমাদের সাথে বোঝাপড়াটা একরকম ছিল সঙ্গত কারণেই। স্ত্রী রেজবানা এবং কর্মজীবনের রেজবানা যদি আসি, ওটার মধ্যে খুব একটা পার্থক্য নেই, কিন্তু পার্থক্য অবশ্যই আছে ইউনিভার্সিটি এবং ইসের মধ্যে। তখন আমাদের চলাফেরা, লাইফস্টাইল অন্যরকম ছিল, আমরা অনেক ঘুরতে যেতাম, তখন সময়টা বের করতে পারতাম। এখন ওইভাবে আসলে সময়টা বের করা হয় না। স্ত্রী হিসাবে এবং কর্মজীবী নারী হিসেবে যে চিন্তা করি, এর মধ্যে কোনো পার্থক্য কিছু নেই, কারণ সে কর্মজীবনে যেভাবে তার কাজের প্রতি খুবই লয়াল, ঠিক ওরকমভাবে স্ত্রী হিসাবে পরিবারের প্রতি ততটাই লয়াল। ও যেভাবে মানুষের জন্য কাজ করে আসছে আজ প্রায় 30 বছর, ওই টাইমটাতে মানুষজন সে যেভাবে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে, এবং মানুষ ঠিক একইভাবে সংসার জীবনও তাই। আমি কারোর কাজের স্বাধীনতার মধ্যে কখনোই বাধার সৃষ্টি করি না। রেজবানার ক্ষেত্রে তো ডেফিনেটলি না। আর ওর ব্যাপারে আমি যতটুকু পেরেছি ওকে সাহস দেওয়ার চেষ্টা করছি কাজের মধ্যে, কারণ আমি জানি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে দেশের জন্য যে সমস্ত কাজগুলো করে যাচ্ছে, এটা খুব কম মানুষই পারবে। সাধারণ দেশের নাগরিক হিসাবে অবশ্যই তাকে নিয়ে গল্প করার মতো, এবং আমি ব্যক্তিগতভাবে খুবই গর্বিত। ও যা করছে দেশের জন্য, এতটা আত্মত্যাগী হয়ে কোনো মানুষ করতে পারবে বলে আমার মনে হয় না। ভাইয়া আসলে ছিল, আপনার সম্পর্কে কি বললো আপনি শুনলেন নিজেই। একটু জানতে চাই যে 2014 সালের ঘটনা, 35 ঘন্টা, ওই যে 35 ঘন্টা যে ভাইয়ার অপহরণের বিষয়টা, যেটা আমি বলতে চাচ্ছি, আপনার কি মনে হয়েছিল, মানে কি চিন্তাটা আসলে এসেছিল? এটা না আসলে খুবই বিচিত্র একটা অনুভূতি। সবচেয়ে বড় যেটা হচ্ছে যে অনিশ্চয়তাটা, মানে আমার মনে আছে যে আমি তখন অফিসে ছিলাম এবং আমি শুধু নামাজটা পড়ে উঠেছি, সে সময় ফোনটা বাজলো। সাধারণত ফোন একবারে ধরে ফেলি এমন হতো না, সে সময় ফোনটা ধরলাম এবং ওই পাশ থেকে আমাদের ড্রাইভার যখন খবরটা আমাকে দিল, মানে ওই সময়টা আসলে কোনোভাবে ব্যাখ্যা করা যায় না। মনে হলো যে আপনি
পায়ের নিচের মাটি নাই, মাথার উপর আকাশ নাই, এরকম একটা অবস্থা। তো খুবই একটা ভীতিকর, একটা চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেছি। ধরেন 1 সেকেন্ডের জন্য চোখটা লেগে আসলো, আমি উঠে যাচ্ছি আর আমার শ্বাসকষ্ট হচ্ছিল। সবাই বলছে তাদের কাছে কোনো ক্লু নেই। সেরকম সময়ে যখন সন্ধ্যার দিকে বাসায় ফিরলাম, তখন 3টা সন্তানকে ফেস করতে হলো। আমার শাশুড়ি ছিলেন, ওনার তো ছেলে, সব আত্মীয় স্বজনকে ফেস করতে হলো। সেটা আসলে একটা অন্যরকম ব্যাপার। এবং এখনো যখন আমরা পারতপক্ষে ওই 35 ঘন্টায় আর কখনো ফেরত যেতে চাই না। এবং এই ঘটনার পরে আমরা যখন মনস্তত্ত্ববিদের কাছে গেলাম, ওনারা বলেছিলেন যে এইগুলো নিয়ে বেশি কথা বলেন না, বিশেষ করে আমার হাজব্যান্ডের কথা, যেহেতু সে ভিকটিম ছিল। কিন্তু যত বেশি চর্চা করা হবে তত এটা ভীতিটা ওর কাটতে বেশি সময় লাগবে। এবং ওনারা কতগুলো পদ্ধতিও বলে দিয়েছেন আমাদেরকে। তো আল্লাহর অনেক রহমত এবং আপনাদের সকলের সমর্থনে ওই সময়টাতে একটা যে জনমত তৈরি হয়েছিল, যার জন্যই মনে হয় যে ফেরত পেলাম। যেমন আপনাকে আরেকটা কথা বলি, যে আমরা এখনো আমাদের ঘরে ঘুমাতে হলে একটা আলো জ্বেলে রাখতে হয়। আমার বরের আর সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু আলোটা না থাকলে তার একটা অস্বস্তি হয়। এটা কেন হয় এটা সে ব্যাখ্যা করতে পারে না। আপা, আমরা যেমনটি গল্প করছিলাম, একটু জানতে চাই যে কোথায় সময় কাটাতে সবচেয়ে ভালো লাগে? আমার বর আর আমার এমনিতে নেচার খুব বিপরীতমুখী। মানে আমি কমিউনিকেট করতে পছন্দ করি আর সে চুপচাপ থাকে। তো আমাদের একটা কাজ আমরা নিয়মিত করতাম, যেটা এখন খুব মিস করি, সেটা হচ্ছে রাতে 11:30টার দিকে আমরা বের হয়ে গিয়ে গাড়িতে পেট্রোল ভরে আনতাম। আচ্ছা, দুজনে একসাথে যেতাম। এই ড্রাইভটা আমরা এখন খুব মিস করি। আরেকটা মিস করি হচ্ছে আমাদের কিছু পছন্দের স্ট্রিট ফুডের জায়গা আছে, ওখানে যেয়ে একটু কিছু খেতাম। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, বাচ্চাদের পড়ালেখা নিয়ে কথা হয়, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে কথা হয়, নিজেদের মা খালাদেরকে নিয়ে কথা হয়। তারপরে ওই সময়টুকুন ওই যে ও ড্রাইভ করতো আর আমি পাশে বসতাম এবং একসাথে যেতাম, ওইটা একটা নিয়মিত ব্যাপার ছিল। কিন্তু এখন জীবনটা এমন হয়েছে, মানে এই 7-8 মাসের কথা বলবো না, তার আগেও আসলে দুজনেই এত ব্যস্ত থাকি যে ইউজুয়ালি ফ্যামিলি কেন্দ্রিক কথাবার্তাগুলো হয়। আগে কিন্তু রাজা উজির মারতাম খুব, যে এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না। এখন উপদেষ্টার দায়িত্বটা অন্য কেউ নিচ্ছে। রাজা উজির মারাটা একটু বন্ধ হয়েছে, কিন্তু মোস্টলি ইটস ফ্যামিলি টাইম। ভাইয়া কি কখনো আপনাকে গান শোনাতো, বা ভাইয়া গান ভালো করেন, ভাইয়া রাধেনও ভালো, সেই গল্পগুলো একটু শুনতে চাই। আমার সবচেয়ে প্রিয় হচ্ছে সে বালুশাহী মিষ্টিটা করে, আর এই এক্সপার্টাইজটা ডেভেলপ করেছি কিন্তু অনেকেরই এই করোনার সময়। বাসায় তো কিছু বের হতে পারতাম না আমরা, তখন যেহেতু বসে থাকতে পারে না, সবসময় বাসার কোনো না কোনো কাজ করতে থাকে। আমি যেরকম একটু সময় পেলে ভাবি আমি একটু বিশ্রাম করব, আমি 2-3 দিন পত্রিকা পড়তে পারিনি, একটু পত্রিকা পড়বো বা কোনো একটা আর্টিকেল পড়বো। কিন্তু ওর হচ্ছে যে বসে থাকতে পারে না, বাসার কোনো না কোনো কাজ সে করে। তো ওর করার জিনিসগুলোর মধ্যে আমার সবচাইতে ভালো লাগে হচ্ছে বালুশাহী। আরেকটা সে পাউরুটি দিয়ে আলু দিয়ে একটা চপ মতন করে, ওটাও খুব ভালো লাগে। আর গান শোনায় কিনা, সে সারাক্ষণই নিজে গুনগুন করে গান করে। একসময় সে ইউনিভার্সিটিতে আমাদেরকে সবাইকে গান শোনাতো। সবাই একটা বয়স থাকে না, যে সব বন্ধু বান্ধব একসাথে বসতাম। সে তখন আমাদের তপনদা খুব ভালো গান করতো, তপনদার সব গানগুলো সে গান করতো। এখন সেগুলো কমে গেছে, সময় পাই না। সে একজন ভালো স্বামী, এটা বললে হয়তো একটু কম বলা হয়ে যায়। সে বাবা হিসাবে ভালো, ছেলে হিসাবে ভালো, মেয়ের জামাই হিসাবেও ভালো। তো ও যে ডেডিকেশনটার কথা বলেন না, ওইটা ও কথা বলে বা গান শুনিয়ে এভাবে করে না। হি ইজ সো ডিউটিফুল, যে প্রত্যেকের প্রতি তার কর্তব্য সম্পাদন করেই সে আসলে আমাদেরকে বুঝিয়ে দেয়। আরেকটা বিষয়, যে একজন পরিবেশ আইনজীবী এবং পরিবেশ আইনজীবীর সংসার, দুই জায়গাটাতে কিভাবে সমতা করেন? খুব একটা অসুবিধা হয় না, কারণ যখন থেকে সংসার তখন থেকেই পরিবেশ আইনবিদ। হ্যাঁ, তো দুটা একসাথেই গ্রো করেছে এবং কাজের একটা প্যাটার্ন হয়ে গেছে, ফ্যামিলি লাইফেরও একটা প্যাটার্ন হয়ে গেছে। কতগুলো কনভেনশনাল রোলে মানুষ দেখতে চায়, সেই কনভেনশনাল রোলগুলো সবসময় আমি মিট আপ করতে পারি না। যেমন আমার বড় বাচ্চাটাকে আমি পড়িয়েছি, আমার মেজো বাচ্চাটাকে আমি পড়িয়েছি, কিন্তু আমার ছোট বাচ্চাটাকে ক্লাস 4-এর পরে আমি আর পড়াতে পারিনি। আমি এত ব্যস্ত হয়ে গেছি যে ওরটা আমার ছেড়ে দিতে হয়েছে। হ্যাঁ, ওরা কি খায় আমি খেয়াল রাখতে পারি, কিন্তু ওদের আলমিরা গুছিয়ে দেওয়ার ওই সময়টা আমার কখনো হয়নি। তো কতগুলো কনভেনশনাল রোলে কম্প্রোমাইজ করতে হয়েছে। কিন্তু আমার যেহেতু এক্সটেন্ডেড ফ্যামিলি, কেউ না কেউ সবসময়ই আমার সাথে থাকে, এটার আমি একটা অনেক বড় সুবিধা পেয়েছি। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে কোয়ালিটি টাইম বাচ্চাদের জন্য নাকি কোয়ান্টিটি টাইম, কোনটা ইম্পর্টেন্ট? দুটোই ইম্পর্টেন্ট।
মানে বাচ্চাদেরকে আনঅ্যাটেন্ডেড রাখা যাবে না, এটাই হচ্ছে কথা। বাচ্চাদেরকে কারো না কারো তত্ত্বাবধানে রাখতে হবে, যে রেসপন্সিবল। আমার যেটা সুবিধা হলো যে আমি যে অফিসে কাজ করতাম বেলাতে, সেখানে আমার এবং আমার সকল সহকর্মীরা তাদের বাচ্চা নিয়ে অফিস করতে পারে। আপা, আপনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন, জাতীয় এবং আন্তর্জাতিক, যেটা বাংলাদেশের জন্য গর্বের। যেমন আমি যদি উল্লেখ করি যে আপনি গোল্ডম্যান পরিবেশ পুরস্কার পেয়েছেন, যেটা বাংলাদেশের প্রথম নারী হিসেবে। আরও কিছু পুরস্কার পেয়েছেন, ফিলিপাইনের র্যামন ম্যাক্সেসে পুরস্কার পেয়েছেন। সেইটা নিয়ে যদি একটু বলতেন। আপনি বলছিলেন যে অপ্রাপ্তির একটা জায়গা, যে আমার বাইরে পড়াশোনার খুব ইচ্ছে ছিল, কিন্তু তখন কিন্তু ব্রেন ড্রেন হয়ে যেত, আপনাকে আমরা পেতাম না। সেই জায়গাটা একটু জানতে চাই। দেখেন, পুরস্কার পেয়েছি বা পুরস্কার পাবো দেখে তো আর কাজ করিনি, খুব ভালো লেগেছে। র্যামন ম্যাগসাইসেতে কে আমাকে রিকমেন্ড করেছে আমার নাম আমি জানতে পারবো না, কিন্তু আমার ভালো লেগেছে যে কেউ না কেউ আমার কাজগুলো তো খেয়াল করছে, এবং সে আমার জন্য র্যামন ম্যাগসাইসেতে বলেছে যে ও পাওয়ার যোগ্য। আরেকটা বিষয় একটু জানতে চাই যে আপা, কেমন বাংলাদেশ আসলে আপনি দেখতে চান? বিভক্ত বাংলাদেশ চাই না। আরেকটা হচ্ছে যে একটা বিভক্তিমুক্ত বৈষম্যহীন সমাজ তো অবশ্যই চাই। আমি অবশ্যই এমন একটা সমাজ চাই যেখানে নারীরা নিরাপদে চলাচল করতে পারবে। হ্যাঁ, তো একটা সত্যিকার অর্থে সকলে সকলকে সম্মান করবে এরকম একটা দেশ চাই। আমি অবশ্যই একটা গণতান্ত্রিক দেশ চাই, যেমন একটা দেশ চাই যেখানে মানুষ সত্যিকার অর্থে দেশের মঙ্গল কোনটা এটা স্পষ্ট করে বুঝবে, অন্যের মতামতের প্রতি সহনশীল হবে, যেখানে বিভক্তি এবং বৈষম্য কম থাকবে, এবং যে সমাজটা সত্যিকার অর্থে নারীকে সম্মান করবে। আপনার বার্তা একেবারেই স্পষ্ট। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে আড্ডা দিয়ে ভীষণ ভালো লেগেছে। আবারও আপনাকে ঈদ মোবারক। আপনাদেরকেও ধন্যবাদ। ঈদ মোবারক। কাজের বাইরে নীতি নির্ধারকদের একটা জীবন থাকে, যেখানে থাকে হাসি, কান্না, গল্প। সেই গল্পগুলোই তুলে আনবার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবারও ঈদ মোবারক।